আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন শনিবার। দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, তারেক রহমানের সফর চূড়ান্ত হয়নি, রয়টার্সের প্রতিবেদন। শপথ নিলেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। সমমর্যাদা নিশ্চিত হলে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, জামাত আমির। মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের অগ্রগতিতে সহায়তা করবে, অর্থমন্ত্রী। রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাউদ্দিন নগরী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ওর ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল। রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স। ফরিদপুরে জ্বর নিয়ে হাসপাতালে ছিলেন 5 দিন, মৃত্যুর পর শনাক্ত হলো ডেঙ্গু। দেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। হাই কমিশনের বাইরে থাকা স্থাপনা নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা। ইসরায়েলপন্থী মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা 7:37 বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনৈতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এদিন বঙ্গভবনে যাওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তিনি জুমার নামাজ পড়েন বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে। সেখান থেকে 1:46 সরাসরি আসেন শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং মুনাজাত করেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কবরে বহুবার দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এ সময় কবর প্রাঙ্গণের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে উপস্থিত দলের নেতা কর্মী সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং জানায়, শনিবার সকাল 10:15 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জেনে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একসঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন তারেক রহমানের প্রেস সচিব এএম সালেহ। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আগামী 23 থেকে 25 আগস্ট তারেক রহমান নয়াদিল্লি সফর করতে পারেন। এরপরেই তারেক রহমানের প্রেস সচিব রয়টার্সকে নতুন তথ্য জানালেন। রয়টার্সকে বলেন, সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। গত কয়েক সপ্তাহ ধরে তারেক রহমানের সম্ভাব্য এ সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। 2024 সালের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সফরটি ঘিরে নানা জল্পনা চলছে। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাকে প্রত্যর্পণের জন্য একাধিকবার নয়াদিল্লির কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন 6 মন্ত্রী, প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ নিতে যাওয়া 6 জনের মধ্যে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন মন্ত্রীরা হলেন ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ, সাচিং প্রু জেরি, এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রীরা হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন।
বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সমমর্যাদা নিশ্চিত হলে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা বিশ্বে সফর করতে পারেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এখন এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চায় ভারতের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে। শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরীতে জামাতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শিক্ষা খাতে এত বড় বাজেট ইতিহাসে কখনো হয়নি, আর তা বিএনপি সরকার বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে ঢাকার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্রাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে উপাচার্যদের সাথে দুদিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা সত্যিকার অর্থে রিয়েল লাইফ এডুকেশনে যেতে যাচ্ছি। ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে ক্রেডিট ট্রান্সফার যাতে করতে পারে, সেরকম একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহায়তা করবে। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি ও হিট প্রকল্পের প্রতিনিধিরা অংশ নেন। রাষ্ট্রপতি কার্যালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা 1 থেকে জারি করা প্রজ্ঞাপনে AJM সালাউদ্দিন নাগরিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব মোহাম্মদ বরমান হোসেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান AJM সালাউদ্দিন নাগরিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগ সচিব পদায়ন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার সকাল 10টার দিকে বিজয়নগরের আকরাম টায়ার সংলগ্ন পানির ট্যাঙ্কির সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতা বলেন, রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় ছাত্রদলের নেতা কর্মীরা গর্বিত। ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ছিলেন। রাজপথের আন্দোলন থেকে উঠে এসে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিক নির্দেশনায় রিজভী দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তার যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। রাজধানীতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরার পর এবার ড্রোন সার্ভিলেন্স চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষামূলকভাবে প্রাথমিক পর্যায়ে একটি ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক ও যানজট প্রবণ এলাকায় রিয়েল টাইম তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত, সতর্কবার্তা প্রদান এবং পরবর্তী সময়ে অটোমেটেড নম্বর প্লেট রিডার যুক্ত করে ভিডিও মামলা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ট্রাফিকে নতুন এ প্রযুক্তি যুক্ত হলে রাজধানীতে যানজট অনেকাংশে কমে আসবে। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ডিএমপি সদর দপ্তরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান। ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যুকে ঘিরে হাসপাতাল সংশ্লিষ্টদের অবহেলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জ্বর নিয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা করা হলেও ডেঙ্গু পরীক্ষা দেওয়া হয়নি। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবার তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট হাতে পায়। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় ওই নারীর মৃত্যু হয়। মারা যাওয়া নারী নাসরিন সুলতানা ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্তা এলাকার মিরাজ শেখের স্ত্রী। তিনি 2 পুত্র সন্তানের জননী। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনারের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার 19 আগস্ট রাতে হাই কমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এসব স্থাপনাগুলো হাই কমিশন চত্বরের নির্ধারিত সীমানার বাইরে ছিল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় এসব স্থাপনা তৈরি করা হয়েছিল। বুধবার রাতে কর্তৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দেয়। ভারতের এই পদক্ষেপকে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে থাকা পার্কিংয়ের খুঁটি সরিয়ে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর পরও এসব খুঁটি সরানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাবেক মার্কিন প্রতিনিধি এরিক সোয়ালওয়েল যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের শূন্য আসন পূরণের লক্ষ্যে আয়োজিত বিশেষ রান অফ নির্বাচনে বিজয়ী হয়েছেন আয়শা ওয়াহাব। গত বৃহস্পতিবার রাতে ঘোষিত ফল অনুযায়ী তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত প্রথম আফগান আমেরিকান হওয়ার গৌরব অর্জন করেছেন। খবর আনাদলু এজেন্সির। শতভাগ ব্যালট গণনা শেষে দেখা যায়, ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী মোট ভোটের 53.1% পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলেরই মেলিসা হার্নান্দেজ পেয়েছেন 46.9% ভোট।